একজনকে নিচ্ছে, একজনকে। দর্শকবৃন্দ, সম্প্রতি ভাবনা প্রোগ্রামে আছি আমি। প্রথম সেশনটা করেছি, দ্বিতীয় সেশনে আছি আমি নজরুল ইসলাম আছি। কালে কালে কালবেলা, কালে কালে দীর্ঘবেলা, তোমাকে যা বলার তা কি বলেছে পৃথিবী। ডেমোক্রেসি অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল, তেমনি ভয়েস অফ দ্য পিপল, মানুষের জন্য। কবি নজরুল বলেছেন, বন্ধুগণ আমি প্রেম দিতে এসেছিলাম, প্রাণপণে প্রেম দিয়েও গেলাম। আমরা পৃথিবীকে প্রেম দিতে এসেছি, প্রাণপণে হওয়ার চেষ্টা করব। এই হোক আমাদের মন্ত্র, এই হোক আমাদের ধ্বনি। আজকে আপনারা দেখেছেন, কালকে 7টা 30-এ মিস্টার ট্রাম্প আর পৃথিবীর এখন অপ্রতিদ্বন্দ্বী অর্থনীতি শক্তি দিকে যাচ্ছে আহ, চীন, মুখোমুখি টেবিলে কালকে দুই মিটিং করেছেন আপনার চীনের জাতীয় যে হল, সেই হলে। এবং তারা তিনটি বিষয়কে প্রাধান্য দিচ্ছেন। প্রথমত, চীনের সাথে আমেরিকার বাণিজ্য ঘাটতি আছে, বাণিজ্য ঘাটতি কমানো। নাম্বার 2 হলো, পৃথিবীতে কিন্তু চীন সবচেয়ে প্রধান অপ্রতিদ্বন্দ্বী রপ্তানিকারক দেশ। চীন প্রতি বছরে প্রায় $4 ট্রিলিয়ন পণ্য রপ্তানি করে সমস্ত মহাদেশে। চীনের পণ্য রপ্তানি হয় $4 ট্রিলিয়ন কাছাকাছি। তেমনি আমেরিকা কিন্তু 2 ট্রিলিয়নের নিচে পণ্য রপ্তানি করে। মানে চীন যা রপ্তানি করে তার অর্ধেক পণ্য রপ্তানি করে আমেরিকা। হ্যাঁ, তো এই আমেরিকা। তবে একটা জিনিস হলো, পৃথিবীতে কোন যুদ্ধবাজ জাতি যুদ্ধ যুদ্ধ খেলা করে যুদ্ধের ময়দানে নিজে রেখে ঢেকে পৃথিবীর সমস্ত শান্তিবাদীদের অভিশাপ নিয়ে অভিশাপের আগুনে দাও দাও করে জ্বলে পড়ে ছারকার হয়ে যায়। কবিতার সেই ভাষায় দাও দাও করে জ্বলে পড়ে ছারকার হয়ে যায় রাজ্যের সে রাজার শাসনের সাম্রাজ্য, মহারাজা। এই জন্য মিস্টার ট্রাম্প, আপনাদের উন্মাদনা থামিয়ে যদি যুদ্ধের ময়দান থেকে আপনারা নিজেদের ক্লোজ না করতে পারেন, পৃথিবীকে শান্তিবাদীদের সে আওয়াজ, আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই, এই জায়গাতে না থাকতে পারেন, আমেরিকার ভবিষ্যৎ খারাপ। কারণ আমেরিকা কিন্তু একটা অর্থনৈতিক সংকটের মধ্যে আছে। আমেরিকার জনগণের তেল আনতে নুন মানে পান্তা ফুরোতে সাভারের সে অবস্থা। শুধু আপনি কর্পোরেট কোম্পানিগুলো দিয়ে আপনার দেশের অর্থনীতিকে আপনি যে মূল্যায়ন করতে চান, কর্পোরেট কোম্পানিগুলো দিয়ে সমস্ত মানুষের স্বস্তি আর শান্তি দিয়ে চান, সেটা কিন্তু কখনো সম্ভব নয়। কর্পোরেট কোম্পানি যেমন যে বিজনেসে ভূমিকা রাখে, আপনার মিডল ক্লাসের কোম্পানিগুলো ভূমিকা রাখে, মাইক্রো ক্রেডিট ভূমিকা রাখে। 3 ধরনের শিল্পের ব্যবস্থাপনা একটা সমাজে থাকতে হয়। নিম্নবিত্তদের বা বিত্তহীনদের ঘিরে যে সমাজ শিল্প ব্যবস্থাপনা, মধ্যবিত্তদের ঘরে সমাজ ব্যবস্থাপনা। যেহেতু আপনার রাষ্ট্র আমেরিকা পুঁজিবাদী শাসন ব্যবস্থা, এই পুঁজিবাদী কাঠামো, পুঁজিবাদী শাসন ব্যবস্থার আসতেও কিন্তু 3 থেকে 4টা শ্রেণীর সেখানে আবির্ভাব দেখা দেয়। কারণ পুঁজি নিয়ন্ত্রণ হয় কর্পোরেট কোম্পানিগুলা। আপনি আজকে মিস্টার ট্রাম্প, আপনি চীন সফরে গেছেন, আপনি মোটা দাগের সেই অ্যাপল অ্যাপল থেকে বলুন, আর আপনি মোটা দাগের মাইক্রোসফট বলুন, আপনি মোটা দাগের আপনি সে জেলে, বিশেষ করে আপনার ধনকূপের যে আপনার ইলেন মাস্ক থেকে শুরু করে আপনি কর্পোরেট প্রতিষ্ঠানের কয়েকজন লিডারকে আপনি সেখানে নিয়ে আপনি ট্যুরে গিয়েছেন। কিন্তু দেখুন মিস্টার ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং চমৎকার একটা স্বস্তির কথা বলেছেন, যে তুমি আর আমি যখন মুখোমুখি হই, তুমি আর আমি যখনই সংযমের পরিবর্তে মুখোমুখি যুদ্ধের যুদ্ধের যুদ্ধ পরিস্থিতির সম্মুখীন হই, তখন কিন্তু আমরা কম বেশি, আমরা সবাই কম বেশি ক্ষতিগ্রস্ত হই। আমরা যুদ্ধবিহীন, আমরা যুদ্ধবিহীন বন্ধ করি। আমি অপ্রতিদ্বন্দ্বী পরাশক্তি চীন, তুমি অপ্রতিদ্বন্দ্বী। সেক্ষেত্রে আমরা যদি পারস্পরিক সংযত আচরণ করি, আমরা সংযমের পথ বেছে নেই, তাহলে বিশ্বের জন্য ভালো, তোমার আমার জন্য ভালো। চমৎকার একটা কথা বলেছেন আমেরিকার প্রেসিডেন্ট শি জিনপিং, যে তুমি আমি মুখোমুখি দ্বন্দ্ব সংঘাতের পথে না দাঁড়িয়ে আমরা সংযত হয়ে, সংযত ভাষা, সংযত ব্যবহার, সংযত আমরা আমাদের বিনিময়টা যদি করে যাই, তাহলে তোমার জন্য ভালো, আমার জন্য ভালো, বিশ্বের জন্য ভালো, তোমার জন্য ভালো। এই চমৎকার কথাগুলো শি জিনপিং বলেছেন। ঠান্ডা মাথার মানুষ, ঠান্ডা
ঠান্ডা মাথায় তিনি খেলে যান এবং সংযমভাবে তিনি খেলে যান। এই শি জিং চীনকে অপ্রতিদ্বন্দ্বী অর্থনৈতিক শক্তির জায়গায় নিয়ে গেছেন। আপনারা জেনে অবাক হবেন, চীনের চীনের যে সঞ্চয় 29 ট্রিলিয়ন ডলার, 29 ট্রিলিয়ন ডলার চীনের সঞ্চয়। আমেরিকার সঞ্চয় হলো 24 থেকে 25-এর মাঝামাঝি অবস্থান করছে। আমেরিকার থেকে 6 ট্রিলিয়ন ডলার চীনের এখনো সঞ্চয় বেশি। এবং আমেরিকা, চীন আহ, চীন প্রায় 3.5 ট্রিলিয়ন ডলার, 3.50 ট্রিলিয়ন ডলার প্রতি বছরে ইউরোপ, আপনার আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, এশিয়ার অপরাপর দেশগুলোতে আমেরিকা, চীন দুর্দান্ত প্রতাপশালী ভাবেই সেই কিন্তু তার বাজারে পণ্য রপ্তানি করেন। এই বাস্তবতায় চীনের অবস্থানটা আমরা দেখতে পাচ্ছি প্রিয় বন্ধুরা। এই বাস্তবতার মধ্যে যখন আবার দেখুন অপোজিটে আমেরিকা অনলি 1.67 ট্রিলিয়ন ডলার, অনলি না, 1.67 ট্রিলিয়ন ডলার, 1.50 ট্রিলিয়ন ডলারের উপরে পণ্য বিশ্বের অপর দেশে আমেরিকা রপ্তানি করে। আমেরিকার আমেরিকার 2 ট্রিলিয়ন ডলার নিচে আছে, আর চীন আছে 4 ট্রিলিয়ন ডলার। তাহলে চীন কিন্তু অর্থনীতিকে সামনে রেখে, অর্থনীতিকে প্রাধান্য দিয়ে বিশ্বে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম 7টি মহাদেশে দুর্দান্ত প্রতাপশালী ভাবে সে অর্থনীতির চাকাকে সচল রেখেছেন, অর্থনীতির চাকাকে আহ ঘুরিয়েছেন। চীনের বর্তমান যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, চীন অপ্রতিদ্বন্দ্বী অর্থনৈতিক শক্তি হিসাবে বিশ্বে নিজেকে দাঁড় করাতে যাচ্ছে। আসলেই আহ, একটা বিশেষ করে একটা রেস আমরা যখন দেখি, একটা রেসে আমরা রেস যখন শুরু হয় বা রেসলিং, তখন কিন্তু আমরা প্রথমে রেসলিং স্টার্টিং এ দেখি যে যে যিনি স্লো অ্যান্ড স্টেডি উইথ দ্য রেস, একটা কথা আছে, স্লো অ্যান্ড স্টেডি উইথ দ্য রেস ভাবে যে রেসটা করে, সে কিন্তু একসময় তার ভীষণটাকে সামনে রেখে সে স্লো অ্যান্ড স্টেডি ভাবে তার রেসটাকে সামনে এগিয়ে নিয়ে যায়, এই ভীষণটাকে সামনে রেখে। তেমনি চীন স্লো অ্যান্ড স্টেডি ভাবে কিন্তু তার ইকোনমিকে স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে, গ্রাজুয়ালি সেই ভীষণকে সামনে রেখে এখন আগামী 2040 সালে চীনের ইকোনমি বলছে যে বিশ্বের 1 নম্বর অর্থনৈতিক অপ্রতিদ্বন্দ্বী শক্তি হিসাবে চীন সামনে চলে আসছে। কারণ চীন যুদ্ধ করে যুদ্ধ চলার নীতিতে বিশ্বাস করেন না। যুদ্ধবিহীন পৃথিবীকে সংযত রেখে, সংযত পৃথিবীর সমস্ত অধিবাসী বিশ্বের সব মহাদেশের মহাদেশে অধিবাসী যারা আছেন প্রত্যেকের সাথেই সংযত চলার নীতির মধ্য দিয়ে চেক অ্যান্ড ব্যালেন্স করে, বৈরী সম্পর্ক নয়, বন্ধুত্বের সম্পর্ক রেখে, সংযত সম্পর্ক রেখে চীন চীন কিন্তু আফ্রিকার বাজারে বড় ধরনের এক্সেস নিয়েছেন। চীন ল্যাটিন আমেরিকার বাজারে এক্সেস নিয়েছেন, মধ্যপ্রাচ্যের বাজারে এক্সেস নিয়েছেন, এবং দক্ষিণ এশিয়ার অপরাপর সব কান্ট্রি গুলাতে চীনের প্রোডাক্টের এক্সেস চীন পেয়ে গেছেন। তাই এই যে বাস্তবতায় চীন অবস্থান করছে, সেই বাস্তবতার নিরিখে আজকে চীনের সম্পদের মজুদ বিশাল আকারে আমরা দেখতে পাচ্ছি। প্রায় 30 ট্রিলিয়ন ডলারের সম্পদের মজুদ চীনের কাছে আছে, চীনের রপ্তানি সঞ্চয় আছে। এই বাস্তবতা আমি একজন শুভাকাঙ্ক্ষীকে দেখতে পাচ্ছি। আমি জনাব মেনন চৌধুরী, আপনি আপনার ভিডিওটা ক্লিয়ার করে নেন। জনাব মেনন চৌধুরী, আমি আপনাকে চাচ্ছি আমাদের স্টুডিওতে। জনাব মেনন চৌধুরী, জি মেনন চৌধুরী, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, কিন্তু আপনাকে তো আমি হ্যালো, আমি শুনতে পাচ্ছি, কিন্তু আমার জি আপনি আমাকে শুনতে আমি পাচ্ছেন? আপনাকে হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনাকে আমাদের 24 ডিজিটাল নিউজের পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আজকে দুটো বিষয় নিয়ে আমরা কথা বলবো: বাংলাদেশের মানবাধিকার, আইন শৃঙ্খলা পরিস্থিতি
কালকে রাজশাহীর মতিহার থানায় ওসির সামনে শ্রমিকদের দুটা গ্রুপ দ্বন্দ্ব সংঘাত করেছে, এমনকি শেষে ওসির কেউ সেখানে তারা অ্যাটাক করেছে। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু আমরা এখন উদ্বিগ্ন। পাশাপাশি আমাদের সাম্প্রতিক সময় আপনি দেখছেন আমাদের জনাব মিলন চৌধুরী, আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আমাদের ওয়ালাইকুম সাম্প্রতিক আসসালাম। সময় একটা বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন হচ্ছি। কারণ এই কবি বলছেন এই মানে প্রজন্মের শিশুকে আগামী দিনের পৃথিবীর জন্য বাসযোগ্য করে যাব। আমি আপনি যখন কথা বলছি প্রায় 450 শিশু, একেবারে পবিত্র শিশুদের প্রাণ ঝরে গেছে হামের টিকার অভাবে, তারা মারা গেছে বা টিকার সময় মতো না পাওয়াতে 450 শিশু মারা গেছে। 10 থেকে 15 জন শিশু প্রতিদিন মারা যাচ্ছে এই হামের একটা প্রাকৃতিক একটা ন্যাচারাল একটা ডিজাস্টার শিশুদের উপরে। পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু এখন অবনতি চলছে, যে সাম্প্রতিক সময়ে থানায় ঢুকে ওসির উপরে অ্যাটাক। পাশাপাশি আপনার সীমান্ত সাম্প্রতিক একটা পশ্চিমবঙ্গে বিজেপি পাশ করার পরে আসামে আপনার কসবা সীমান্তে 2 জন বাঙালিকে হত্যা করেছে। তো সামষ্টিকভাবেই আমাদের তারেক শেখ 3 দিন আগে মাননীয় প্রধানমন্ত্রী ডিসি সম্মেলনে বলছেন প্রশাসনকে জনবান্ধব করতে চান। তো সেক্ষেত্রে এই যে ভেঙে পড়া আমাদের প্রশাসনিক ব্যবস্থা ছিল, অর্থনৈতিক কাঠামো, মানবাধিকার পরিস্থিতি, সেক্ষেত্রে পুলিশ ডিপার্টমেন্টে বলছে যে তাদেরকে স্বতন্ত্রভাবেই সংস্কার করতে হবে। নাম্বার 2 হলো যে ইউনূস সরকার বড় ধরনের একটা উদাসীনতার পরিচয় দিয়ে গেছেন। হামের টিকা না দিয়ে, তিনি টিকার ব্যবস্থাপনা না করে শিশুদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন, এবং এটা তদন্ত করার সময় দাবি। এই যে 4 শতাধিক শিশু মৃত্যু, মানে প্রপার ট্রিটমেন্ট না পাওয়ার কারণে, টিকা না পাওয়ার কারণে তাদের মৃত্যুটা, এবং তাদের গার্ডিয়ানরা এই যন্ত্রণা মেনে নিতে পারছেন না। আপনি যখন নাগরিক হিসাবে এটা, পাশাপাশি সরকার মবটাকে যে হারে মবেও, বিগত আপনার 1.5 বছরে প্রায় 4 শতাধিক মানুষ বাংলাদেশে মবে মারা গেছে। মব নিয়ন্ত্রণ করার জন্য সরকার নতুন আইনের দিকে যাচ্ছে। হামের টিকা অ্যারেঞ্জমেন্ট তিনি সরকার স্টার্ট করেছেন, যাতে আগামীতে কোনো শিশুর মৃত্যু না ঘটে, শিশুকে পর্যাপ্ত সেফ অ্যান্ড সিকিউরিটি দেওয়া। পাশাপাশি মব নিয়ন্ত্রণ করবার জন্য যে সরকার যে কার্যকরী আইন করতে যাচ্ছেন। নাম্বার 2 হলো যে কালকে আমরা যেটা নিয়ে একটা সেশন করেছি, মিস্টার সিজিং অ্যান্ড ট্রাম্প চায়নাতে মুখোমুখি কালকে 2 ঘন্টা মিটিং করেছেন। মিস্টার ট্রাম্প কর্পোরেটদের 12 জন হাই প্রোফাইল কর্পোরেট, আপনার ইলেন মাস্ক থেকে শুরু করে, আপনার অ্যাপেল থেকে শুরু করে, আপনার হাই প্রোফাইল 12 জন কর্পোরেট নিয়ে চীন সফর করছেন। চীনের সাথে আপনার কয়েক ট্রিলিয়ন ডলারের চীনের সাথে আমেরিকার বাণিজ্য ঘাটতি এক। নাম্বার 2 হলো চীনের প্রেসিডেন্ট বলছেন আপনি যখন আমার সাথে বৈরী ব্যবহার করেন, আপনি যখন আমার সাথে বৈরী আচরণ করেন, তখন কিন্তু আপনিও ক্ষতিগ্রস্ত হন, আমরা হই। এবং চীনের প্রতি দেখেন কেমন ট্রাম্প বৈরী আচরণ শুরু করেছিল। চীনের প্রেসিডেন্ট বলছে এই আচরণ আপনি পরিহার করেন, আমরা সংযত হয়ে বিশ্বকে স্বস্তি নিঃশ্বাস দিই, বিশ্বকে আমরা শান্তির আভাস দিই। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? পাশাপাশি ট্রাম্প চাচ্ছেন যে শি জিং এর সাথে নতুন একটা সম্পর্কে মেরুকরণ, বাণিজ্য ঘাটতি কমাতে, চীনের বাজারে আমেরিকার কোম্পানি এক্সেস দিতে। আমাদের বাংলাদেশের সামষ্টিক এই হামের পরিস্থিতি, মানবাধিকার পরিস্থিতি, এই সময়ে ট্রাম্পের চীন সফরটাকে আপনি একজন নাগরিক হিসাবে কিভাবে দেখছেন? এবং ট্রাম্প সেখানে 3টি বিষয় নিয়ে কথা বলছেন: বাণিজ্য ঘাটতি কমানো, নাম্বার 2 হলো ইরান যুদ্ধে জন্য ইরান চীনের আমেরিকার কথা শুনে সেই জায়গাতে চীন একটা ভূমিকা রাখে, নাম্বার 3 হলো যে আপনার তাইওয়ান যেন সে তাইওয়ানের স্বায়ত্তশাসন দিয়ে তাইওয়ানকে রাখে, তাইওয়ানের উপর খবরদারি না করে। এবং পাশাপাশি আমরা একটা প্রোগ্রাম বিষয় নিয়ে আলোচনা করেছি, তিস্তা বাঁধ বাংলাদেশের সময়ের দাবি 16 জেলাকে বাঁচানোর জন্য। বাংলাদেশের হামের পরিস্থিতি, কিছু আইন শৃঙ্খলা পরিস্থিতি, ট্রাম্পের আমেরিকা সফর, আমাদের তিস্তা বাঁধ সময়ের দাবি, এবং সরকার সেই দিকে হাঁটছেন। 3টা বিষয় নিয়ে আপনার অবজারভেশন নিয়ে কিছু কথা বলুন জনাব মেনন চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মানবাধিকার। জি, ধন্যবাদ আপনার অবস্থান থেকে কিছু বলুন। সত্যি ভাই, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি তো অনেকগুলো প্রশ্ন করেছেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলা এই মুহূর্তে। আসলে ওই যে হাম বিষয়ে প্রথমে বলি। হাম যে বিষয়ে আপনি বলছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট বর্তমান
বাংলাদেশের প্রেক্ষাপটে। এই যে বিগত তত্ত্বাবধায়ক সরকার, তারা এই যে নূরজাহান বেগম, উনি দায়িত্বে ছিলেন মন্ত্রণালয়ে, কিন্তু উনি এই মন্ত্রণালয়টাকে এবং এই যে পরিস্থিতিটাকে সামাল দিতে পারেন নাই। এজন্য এই বিভিন্ন পত্রিকা মিডিয়াতে উনার বিরুদ্ধে অনেক অবজেকশন। কেন উনি কি করেছেন বা কেন করেছেন, এই ডক্টর ইউনূস সাহেবের সাথে এই উনারা যে মন্ত্রণালয়ের যে ক্যাবিনেট মিটিং হতো, মিটিং এর মধ্যে তেমন কোনো আলোচনা হয় না। এটা আলোচনা উনি করতে পারেন না, সাকসেসফুল হন। ওনার মন্ত্রণালয়ের সচিব সচিব যিনি ছিলেন, উনিও দায়িত্ব নিয়ে কাজ করেন নাই। এই যে বাংলাদেশের মধ্যে আমাদের পিচ্ছি পিচ্ছি আমাদের আদরের মা বাবার সন্তানরা, তাদের বুক খালি হলো, এগুলোর জন্য দায়ী কে? বাংলাদেশের জন্য কেন হামের টিকার জন্য বাচ্চারা মারা যাবে? খুবই আমাদের দৃষ্টিতে, যারা আমরা সচেতন মানুষ, এটা খুবই আমরা ধিক্কার এবং নিন্দা জানাই। সাথে সাথে কেন এটা উনি পারলেন না? প্রত্যেকটা হাসপাতাল মনিটরিং, হাসপাতালের পরিবেশ, হাসপাতালের সেবা, এগুলা নিম্নমানের ছিল। এগুলো আসলে উনি একজন মন্ত্রী হিসেবে উনি বিশেষজ্ঞদেরকে প্রাধান্য দেন নাই, উনি ব্যক্তিগতভাবে করেছেন অনেকের মতামত। কারণ এটা যদি একটা এই সার্চ কমিটি বা একটা এই যারা ডাক্তার বিশেষজ্ঞ বা বিদেশের সাথে যোগাযোগ করে এটা করবেন, এটা করা উচিত ছিল, কিন্তু এটা করেন নাই। এটা এখন বের হয়ে আসছে যে কেন উনি করেন নাই। আর মানুষের আহ, জীবন নিয়ে, বাচ্চাদের জীবন নিয়ে খেলা, এগুলো খুবই দুঃখজনক। আমরা চাই আপনার মাধ্যমে যে বর্তমান সরকার যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুইজন দায়িত্বে আছেন, একজন মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী, এবং আরো স্বাস্থ্য বিশেষজ্ঞ আছেন। ওনারা এই যথাযথভাবে হেলথ বিশেষজ্ঞ এবং ডাক্তার যারা আছেন ওনাকে নিয়ে পর্যালোচনা করে, যাতে এটা এই মৃত্যুর যে রোধ করা যায়, কিভাবে মৃত্যু থেকে বাঁচানো যায়, সেজন্য ওনারা একটু পদক্ষেপ নেবেন আমি আশা করি। কারণ বাংলাদেশের মানুষ তো খুব হতাশার মধ্যে আছে সব জায়গায়, প্রত্যেকটা কয়েকটা ডিস্ট্রিক্টে খুবই নাজুক অবস্থা এই হামের জন্য মানুষ মাছ। আমরা সেই ছোটকালে দেখতাম যে হাম হাম মধ্যে ছিল না, কিন্তু এখন হঠাৎ করে কেন এলো? হামের টিকা কেন আগে দেওয়া হয় না? বা এইটার বর্তমান প্রেক্ষাপটে দুর্যোগ ব্যবস্থাপনার সময় এই যে এটা কেন ওনার পর্যাপ্ত মেনটেন করার এবং ক্যাপাসিটি নাই এই হেলথ মিনিস্ট্রির, এটা সবাই প্রশ্ন। তা আপনার মাধ্যমে আমি বলি, যাতে ভবিষ্যতে এরকম না হয়, এবং বর্তমানে কেন হচ্ছে এটা কতদিন লাগবে, জাতির কাছে উনি একটা মন্ত্রী একটা বিবৃতি দিতে হবে যে এটা কেন হচ্ছে কতদিনের মধ্যে, এটা জাতি শুনতে চায় এবং সবাই একটু আশার বাণী শুনতে চায় হেলথ মিনিস্ট্রির কাছ থেকে। এটা প্রথমত। আর দ্বিতীয়ত যেটা বলছেন যে এই তিস্তাবাদ, তিস্তাবাদ নিয়ে আমরা এখন নতুন করে এই সরকার আসছেন, চেষ্টা করা হচ্ছে এই বাদ নিয়ে এই আলাপ আলোচনা চলছে। আমরা আশা করি ভারতের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হবে এবং তিস্তাবাদ নিয়ে আমাদের যেটা বাংলাদেশের যে আশানুরূপ একটা প্রক্রিয়া, সেটা যাতে হয়, বাস্তবায়ন হয়, এটা আমরা চাই। আর ট্রাম্পের বিষয়ে যেটা বলছেন, ট্রাম্প তো আসলে অনেক অনেক বেচারা বড় পাওয়ারফুল মানুষ বিশ্বের মধ্যে, উনি অনেক কিছু দেখিয়েছেন, কিন্তু উনি মনে হয় বুঝতে পেরেছেন যে আন্ডারস্ট্যান্ডিং এবং যুদ্ধবিরতি ছাড়া কোনো সমাধান নয়। আর উনার শুভবুদ্ধি উদয় হোক, এবং যে দেশগুলোর সাথে উনি আলাপ আলোচনা চালাচ্ছেন, উনারা যাতে উনাকে সঠিক পরামর্শ, উস্কানিমূলক কোনো পরামর্শ না দিয়ে যাতে শান্তিতে চলুক বিশ্ব, এই আশাবাদ ব্যক্ত করি আপনার মাধ্যমে। ধন্যবাদ আপনাকে। জি জনাব মেনন চৌধুরী, কবি বলেছেন এই মানে পৃথিবীকে শিশুর জন্য বাসযোগ্য যোগ্য করে যাবে প্রার্থনা। দেখুন, একটা মানুষের মৃত্যু যদি রাষ্ট্রের গাফিলতি বা উদাসীনতার জন্য ঘটে থাকে, একটা শিশু তার মা বা বাবা তাকে হসপিটাল নিয়ে যাচ্ছেন, কিন্তু পর্যাপ্ত ট্রিটমেন্ট বা ম্যানেজমেন্টের জন্য সেই শিশুটা প্রাণ ঝরে যাচ্ছে। তাই এই যে 3 বছর 4 বছর 5 বছরের শিশুর মৃত্যু, একজন শিশু না, এভাবে আমাদের প্রায় 400 শিশু মারা গেছে এই সময়ে।
ইউনূস সরকারের এই উদাসীনতাটা কি ওনাদের ওই গভর্নমেন্টকে দেখানো উচিত হয় না? ওনারা টিকা আমদানি করেন নাই এবং তাদের টিকার ব্যবস্থা দেন নাই, যেটা বর্তমান সরকার বলছে আমাদের উপর একটা অযাচিত ভাবে একটা সংকট দেখা দিয়েছে। যদিও সরকার টিকা চেষ্টা করছেন, কিন্তু আপনার মানে চাহিদা অনুযায়ী সে টিকা সরকার পাচ্ছেন না। মানে আর টিকা ইম্পোর্ট করতে সময় লাগে। ধরেন কোথাও যদি আপনি কন্টাক্ট করে ম্যানেজমেন্ট করতে পেতে চান, তাহলে 1 থেকে 1.5 মাস লেগে যায়। তা টিকার চাহিদা তুলনায় অপ্রতুল্য আছে। তো এখন এই যে গার্ডিয়ানদের সামনে শিশুরা, জীবন্ত শিশু মারা যাচ্ছে, একটা গার্ডিয়ানের সামনে তার সন্তান মারা যাচ্ছে, যে অগণিত এই গার্ডিয়ানদের যে পেন এবং তাদের এই যে আগামী দিনে আমাদের শিশুর জন্য বাসযোগ্য করে যাওয়ার ক্ষেত্রে কোনো সরকারকেই কিন্তু উদাসীনতা গাফিলতি দেখানো কি উচিত? উচিত নয়, উচিত নয়। মানে সময় মতো টিকা ম্যানেজমেন্ট করা, যে ধরনের টিকা আছে টিকা আমদানি করা এবং শিশুদের টিকা দেওয়া রাষ্ট্রের তো একটা নৈতিক দায়িত্ব নয় কি? অবশ্যই, অবশ্যই রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। এবং এটা জনগণের এটা হুম। কোনো এই ছাওয়া না, এটা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। উনি ধারাবাহিকভাবে এটা দায়িত্ব নিয়েই করতে হবে। ঠিক আছে, দায়িত্ব নিয়ে করবেন, এটা রাষ্ট্রের দায়িত্ব, নৈতিক দায়িত্ব। মানুষের যে এই মৌলিক চাহিদা, চাহিদার মধ্যে এটাও একটা। এটা কেন করবেন না উনি? ওই যত তাড়াতাড়ি সম্ভব এগুলা রাষ্ট্রের নৈতিক দায়িত্বের মাধ্যমে এগুলা থেকে মানুষকে মুক্ত করতে হবে, মানুষকে আশ্বস্ত করতে হবে। মানুষ আশার দিকে তাকিয়ে আছে। এই যে এই মহামারীর মতো যে অবস্থাটা, এটা কারো কাম্য নয়। মায়ের কোল থেকে বা কোল থেকে পিচ্ছি বাচ্চারা চলে যাচ্ছে, এগুলা খুবই দুঃখ বেদনাদায়ক। আমরা এগুলা থেকে পরিত্রাণ চাই, এবং বর্তমান সরকারের যিনি দায়িত্বে আছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং হেলথ মিনিস্টার সহ যারা সংশ্লিষ্ট স্বাস্থ্য ডিজি মহোদয়, সবাইকে বলবো যে আপনারা এটা খুব শীঘ্রই যাতে কি আশার বাণী শুনান, এবং টিকা বা ভ্যাকসিন যাই লাগে, যেভাবে লাগে আপনারা দেশ থেকে বিদেশ থেকে আমদানি করে এটা একটা বিহিত ব্যবস্থা গ্রহণ করুন। জি, আপনাকে ধন্যবাদ। আমরা পাশাপাশি দেখুন, আমরা গত 1 বছরে কিন্তু 400 মানুষ, 400 মানুষ টিকায় মারা গেছে, 400 মানুষ মবে মারা গেছে। এবং একটা নতুন একটা ভয়ঙ্কর কালচার তৈরি হচ্ছিল। একটা মানে মানুষ অপরাধ না করেও বা মিনিমাম ছোটখাটো অন্যায় বা দোস্তুরি করলে সংঘবদ্ধ 10 জন 15 জন 20 জন এসে পিটায় মেরে গেছে। সরকার এটা নিয়ন্ত্রণ করার জন্য একটা আইন করতে চাচ্ছে, সময় দাবি। কারণ একটা নিরীহ নাগরিক বা একটা মানুষের, আমাদের সমাজ ব্যবস্থায় ঢাকা শহরে বলুন বা এই ডিভিশন শহরে, এই যে ট্রাফিক জ্যাম, ভয়াবহ মানে যানজট, ট্রাফিক জ্যাম, তারপরে চোরা গলিতে মানুষের অ্যাটাক, এবং সাম্প্রতিক আপনি দেখেছেন কিশোর গ্যাং, একটা বাজে কালচার বাংলাদেশের ট্রেন্ড হয়েছিল কিশোর গ্যাং। এই কিশোর গ্যাং কিন্তু আবার হঠাৎ করে মাথা ছাড়া দিয়েছে, যেখানে সেখানে ধারালো অস্ত্র নিয়ে মানুষকে অ্যাটাক করে, যেখানে সেখানে ছিনতাই করে। তো এই মব নামে কালচারটাকে সরকার এটা নির্মূল করবার জন্য নতুন আইনের দিকে যাচ্ছে, নতুন আইন করতে যাচ্ছে পাশাপাশি কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করবার জন্য। এই কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করা, মব যাতে না হয়, এবং কিশোর গ্যাং যারা আছে বিপদগামী তাদেরকে পড়ার টেবিলে ফিরিয়ে নেওয়া, শৃঙ্খলা পথে ফিরিয়ে নেওয়া, এই দুটো বিষয়ে কি সময় দাবি? যে মব নিয়ন্ত্রণের জন্য আইন এবং কিশোর গ্যাংদের নিয়ন্ত্রণ করার জন্য সময় উপযোগী আইন এবং প্রশাসনিক ব্যবস্থা নেওয়া। ধন্যবাদ। এই কিশোর গ্যাং আসলে এটা খুবই একটা এমন গ্যাং যাতে আমরা আশা করি না সেরকম। মানুষ হঠাৎ করে আটকিয়ে বা ছুরিকাঘাত করে মানুষের জীবন নাশ, হুমকি দেখিয়ে মানুষকে কাউকে হুমকি দিয়ে টাকা পয়সা নিয়ে যাচ্ছে, মানে ছুরি দেখিয়ে, অস্ত্র দেখিয়ে এগুলো করছে, এগুলো খুবই দুঃখজনক। আমরা চাই এই পুলিশ প্রশাসন এবং আমাদের যে নাগরিকদের মতামত নিয়ে পুলিশ প্রশাসন এগুলা ইচ্ছা করলে পারে। ঢাকা শহরে পর্যাপ্ত পরিমাণে সিসি ক্যামেরা আরো দরকার। মানে ওরা যে কিভাবে কি করে সিসি ক্যামেরা মনিটরিং বাড়াতে হবে, এবং পুলিশদের টহল সহ গোয়েন্দা নজরদারি বেশি বাড়াতে হবে। কেননা এরা যে করে ওরা পুলিশের অবশ্যই বের করার বিষয় না, কিন্তু এগুলো কেন দিন দিন বাড়ছে, কমে না কেন? এগুলার জন্য গণের কাছে প্রশ্ন। আমরা নতুন সরকার আসছে, আশা করি যে এগুলা পুলিশ প্রশাসনের মাধ্যমে আরো তড়িৎ গতিতে এবং এই জ্ঞানকে যাতে দুর্বল করা যায় এবং নিশ্চিহ্ন করা যায়, সেই বিষয়ে হোম মিনিস্টার যিনি আছেন উনি এবং সচিব
উনারা এবং ডিএমপি কমিশনার, আইজিপি সহ সবার আরো মনিটরিং ক্ষমতা বাড়াতে হবে। থানায় থানায় প্রতিটি থানায় শুধু দায়িত্ব নিয়ে পালন করতে হবে না, ওনারা ওসি ওসি সাহেব, এই দারোগা, এসআই, ওনাদেরকে কঠোরভাবে নির্দেশ দিয়ে এগুলা প্রত্যেকটা শহরের অলিতে গলিতে পাহারা এবং গোয়েন্দা মনিটরিং বাড়িয়ে ওদেরকে প্রতিহত করতে হবে। কারণ ওনারা এই এই যে গ্যাংটা খুবই দুঃখজনক এবং মানুষকে জীবন নাশের প্রায় হুমকি দিয়ে থাকে এবং জীবন নাশও হচ্ছে। এটা আমরা দেখতে চাচ্ছি না। আর মব যেটা বলছেন, মব অবশ্যই এটা সরকার আইন করে উঠানো উচিত। আর এখন অবশ্যই এই সরকার আসার পরে মব দেখছি না। বিগত তত বছর মব হয়েছে, মব আমরা আশা করি না। মব হঠাৎ করে একটা জিনিস ইচ্ছা করে করলাম, আইন নিজের হাতে তুলে নিলাম। আইনের গতিতে চলবে, আমরা তো আইন নিজের হাতে তুলে নিতে পারি না, তাই না? এটা তো নিজের হাতে তুলে নেওয়া কখনোই কোনো দেশের, কোনো সভ্য দেশের এটা ঠিক না। কারণ আমি ইচ্ছা করে করলাম, কইরা ফেলাইলাম, এটা ঠিক না। এটার মধ্যে অনেক চিন্তা ভাবনা করতে হয়। একটা ঘর ভাঙতে হলে, বাড়ি ভাঙতে হলে এবং একজনকে ওই যদি আপনি ইনসাল্ট করতে চান, বেইজ্জত করতে 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 পারেন, কিন্তু এটা যে কতটুকু খারাপ, এটা আসলে একজন ভদ্র মানুষকে বা যে কোনো মানুষই হোক আইনের হাতে তুলে দিবেন, আইন ব্যবস্থা নিবে। এই জন্য নিজের হাতে তুলে নিয়ে আমরা মব সৃষ্টি করে ঠিক। মানুষকে এরকম কথা বাংলাদেশের মধ্যে চালু আমি করতে চাই, এখানে আপনার দেখতে কাছে চাই না। আসবো। রাষ্ট্র রাষ্ট্র কিশোর গ্যাং বলুন আর মব নিয়ন্ত্রণ করা ভালো জন্য রাষ্ট্র আইন করলো, কিন্তু সেক্ষেত্রে নাগরিক সমাজের সচেতনতা প্রয়োজন আছে, পরিবারগুলো তো দায়িত্ব আছে। যে কিশোর যে কিশোররা পড়ার টেবিলে না থেকে অযথা সময় নষ্ট করে আড্ডা দিয়ে বেড়ায়, সেক্ষেত্রে গার্ডিয়ানও তো দায়িত্ব আছে তার ছেলে বা তার মেয়ে, মানে ধরেন শিক্ষা প্রতিষ্ঠানের সময়, স্কুলের সময়, কলেজের সময় ছেলেমেয়েরা কোথায় অবস্থান করে, সে স্কুলে যায় না কলেজে যায়, সে তার অবস্থান ব্যাপারে এবং শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রাখা, তার অবস্থান খোঁজ খবর নেওয়া। গার্ডিয়ানদের তো দায়িত্ব আছে। কিশোর কিশোর ভিত্তিক যেসব পরিবার আছে তাদের গার্ডিয়ানও তো দায়িত্ব আছে তার ছেলে মেয়েদের ম্যানেজমেন্ট করা, খোঁজ খবর রাখা, নিয়ন্ত্রণ রাখা। শুধু রাষ্ট্রীয় আইন দিয়ে তো যথাযথ নয় এই কিশোরদেরকে রক্ষা করা। শুধু রাষ্ট্রীয় আইন দিয়ে কি এদেরকে রক্ষা করা যাবে যদি নাগরিক এবং অভিভাবক সমাজ সচেতন না হন এবং দায়ী দায়িত্ব পালন না করেন? না না, অবশ্যই অভিভাবকদের তো একটা দায়িত্ব আছেই। অভিভাবকরা তো ওনার বাচ্চা কোথায় যায়, কি করে, কয়টায় আসে, স্কুলে যায় ঠিক মতো কিনা, কলেজে যায় কিনা, ভার্সিটিতে ঠিক মতো যায় কিনা, এগুলা মনিটরিং বাবা মার দায়িত্ব, ভাই বোনের দায়িত্ব, ফ্যামিলির। কিন্তু এগুলা পরেও এই যে যারা গিয়েছে, একটা শুরু ছিল যে এই এই আমরা যেটা করতেছি ভালো করতেছি, মানে মা বাবার কন্ট্রোলের বাইরে চলে গেছে। আমি মনে করি এটা মা বাবা জানে না, অনেক মা বাবা জানেন না ওনার হুম। ছেলে কই গেছে। কিন্তু এটা আপনি যেটা বলছেন ফ্যামিলির পক্ষ থেকেও ঘর থেকে যদি শুরু হয় ভালো, ওনার ছেলে কোথায় গেছে, আপনার ছেলে কোথায় গেছে, আপনার ভাই কোথায় গেছে, এগুলা ফ্যামিলি থেকে মনিটরিংটা করা ভালো। তাহলে তো আপনার আইন সংস্থার কাছে অবহিত করা যায়। আর আইন সংস্থা বাহিনী ওনারা যখন পড়ার টেবিলে বসে না, এদিক সেদিক ঘোরাফেরা করে, গার্জিয়ানরা যদি ওনাদেরকে সাহায্য চায়, আইন সংস্থা বাহিনী ওনাকে সাহায্য করা উচিত। যাতে যদি একটা ছেলে হঠাৎ করে চলে গেল, আসলো না, কেন আসলো না, যদি পার্কে চলে যায়, বন্ধুদের সাথে আড্ডা মারে, সিগারেট খাইবে, নেশা করবে, এগুলো ফ্যামিলির দায়িত্ব। এবং পাশাপাশি ফ্যামিলি যদি এই সহযোগিতা সংস্থার হেল্প চায়, তখন ওনারাও করা উচিত। Okay. আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবেন চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং মানবাধিকার। আমরা আচ্ছা চীন, আমরা যেটা জানছি যে 2040 সালের মধ্যে চীন বিশ্বের 1 নম্বর অর্থনৈতিক অপ্রতিদ্বন্দ্বী শক্তি হিসেবে দাঁড়াচ্ছে। যেমন চীন কারোর সাথে গায়ে পড়ে যুদ্ধ করে না, কারোর সাথে দ্বন্দ্ব সংঘাতে যায় না। চীনের প্রেসিডেন্ট আমেরিকার প্রেসিডেন্টকে বলছে যে আপনি আমার উপর বৈরী আচরণ করলে আপনিও ক্ষতিগ্রস্ত হন, আমি ক্ষতিগ্রস্ত হই। যেমন আপনি সামনে লক্ষ্য করছেন মিস্টার ট্রাম্প চীনের উপরে 145% শুল্ক আরোপ করছিল। মানে কোনো প্রোডাক্ট যদি চীন আমেরিকাতে পারচেস করে বা এক্সপোর্ট করে, তাহলে 100 টাকার প্রোডাক্ট যদি তাকে সেখানে রপ্তানি করতে হয়, তাহলে 100 টাকার প্রোডাক্টের সাথে আরো 145 টাকা তাকে শুল্ক দিয়া আমেরিকাতে তার প্রোডাক্ট এক্সপোর্ট করতে হবে। এই যে একটা আপনার এই যে মানে বৈরী আচার আচরণ করে যে
আচরণ আমেরিকা করেছে, মিস্টার শি বলছে যে আপনি করে কিন্তু আপনিও ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমাকে ক্ষতিগ্রস্ত হতে, উভয় যদি এই পলিসি আমরা করব না যে দুইটা দেশই ক্ষতিগ্রস্ত হয়, আমরা দুইটা দেশ লাভবান হইলে আমাদের জনগণ লাভবান হবে। তো চীনের প্রেসিডেন্ট যে সংযত হয়ে ট্রাম্পকে বোঝাতে চাচ্ছেন যে মানে বৈরী ব্যবহার না করে, দ্বন্দ্ব সংঘাতের পথে না যেয়ে আমরা আত্মসংযম এবং সমঝোতার মধ্য দিয়ে আমরা পারস্পরিক উভয়ের স্বার্থকে সামনে রেখে প্রাধান্য দিয়ে আমাদের সম্পর্ক আগামী দিনে বাণিজ্য সহ সব বিষয়গুলোকে আমরা আমাদের সামনে এনে আমরা সমাধানের চেষ্টা করব। চীনের প্রেসিডেন্ট এই যে চমৎকার বন্ধুত্বমূলক মানসিকতা নিয়ে এই মেসেজটা দিয়েছেন যে বৈরিতার পথ পরিহার করুন, দ্বন্দ্ব সংঘাতের পথ পরিহার করুন, এই পথ পরিহার করে বিশ্বকে স্বস্তির সাথে রাখুন, শান্তির সাথে রাখুন মিস্টার ট্রাম্প। তো চীনের প্রেসিডেন্টের এই আওয়াজটাকে আপনি কিভাবে দেখছেন, ওনার এই ব্যবহারটাকে আপনি কিভাবে নিচ্ছেন? কারণ চীন কিন্তু 1 নম্বর অপ্রতিদ্বন্দ্বী শক্তি হিসাবে চলে এসছে। চীনের যেমন সেভিংস আছে আপনার $30 ট্রিলিয়ন, তার আমেরিকার সেভিংস আছে $24 ট্রিলিয়ন। এখনো সঞ্চয়ের জায়গা থেকে চীন মানে টপকে গেছে আমেরিকা, $6 ট্রিলিয়ন আমেরিকা, চীনের সঞ্চয় বেশি। এবং 2040 সালে 1 নম্বর অপ্রতিদ্বন্দ্বী শক্তি হিসাবে চীন অর্থনীতিতে চলে আসছে। তা চীন যেভাবে যেদিকে হাঁটছে, সে হাঁটাটা সঠিক, না আমেরিকায় যে যুদ্ধ দ্বন্দ্ব সংঘাত করে পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছেন, অর্থনৈতিক সংকট সৃষ্টি করছেন আমেরিকার রাজনীতি এবং ট্রাম্প প্রশাসন, এই দুই দেশের এই দুই অবস্থানটাকে আপনি একজন বিশ্ব নাগরিক সমাজের নাগরিক হিসাবে বিষয়টাকে কিভাবে দেখতে চান? ধন্যবাদ নজরুল ভাই। আসলে আপনি যেটা বলছেন, চীন অনেক আগে আগে থেকে আমরা শুনেছি যে চীন সেই, যদি আমাদের একটা হাদিস আছে, যদি উচ্চশিক্ষা অর্জন করতে চাও চীন যাও, শুধু চীনে যাও। এই যে চীনের প্রতি যে পূর্ব থেকে একটা এই ওনাদের সুশাসন বলেন, ওনাদের এই মেশিনারি বিষয়ে ইমপ্রুভ বলেন, এই এটম বোমা হোক বা বিভিন্ন ক্ষেপণাস্ত্র হোক, ওনারা সব দিকে এগিয়ে আছে। এজন্য আমেরিকা হিংসা করতেছে বা ওদেরকে কিভাবে দাবিয়ে রাখা যায়। কিন্তু চীন ওনার এই যে ওই যেটা বলছেন আপনি, ওনারা এই, পারতে কার সাথে লাগালাগি করে না। চীন, আসলে চীন যদি নড়ে চড়ে বসে, উনি বহু ক্ষমতাশালী একটি দেশ এখন চীন। সব দিকে উনার অ্যাডভান্স। আগে ছিল আপনার শুনতাম জাপান, জার্মানি, ইঞ্জিন, এই মেশিনারি জিনিসগুলো, এখন তো আপনি চীন থেকেই বাংলাদেশ সহ বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছে। তাদের ওই মেশিন মেশিন পত্র এগুলা আপগ্রেড, মানে সব দিকে ওরা এগিয়ে যাচ্ছে। সুতরাং চীনের যে এই আপনি ব্যবসা বলেন, বাণিজ্য বলেন, ওনাদের মেকানিক্যাল মেকানিজম বলেন, এবং বিভিন্ন ক্ষেপণাস্ত্র বলেন, এটা বোমা বলেন, সব দিকে ওনারা এগিয়ে আছে। সুতরাং এই যে একটা তথ্য, এই তথ্যটা আমেরিকা সহ বিভিন্ন দেশে, বিশেষ করে আমেরিকা চাচ্ছে যে চীন তো আমাদের সামনে এগিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, ওদেরকে থামাতে হবে, আমাদের কথা মতো চলতে হবে। এইভাবে ওদেরকে দেখি কোনো লাইন করা যায় কিনা। কিন্তু আপনি যেটা বলছেন এটা ঠিক যে এই যে ট্রাম্প যেটা বলতেছে, কিন্তু চীন এটা মানতেছে না, কারণ ওনারা ওনাদের মতো চলতেছে। ট্রাম্পকে যদি পাত্তা নাও দেয়, চীনে কোনো প্রবলেম নাই, চীন সামনে গিয়ে এগিয়ে যাচ্ছে। এবং আমি আশা করি যে এই ট্রাম্প যেটা উনি উড়ে এসে জুড়ে বসা বা যেরকম প্রস্তাব দিবে, চীন রাজি হবে না, চীন চীন মতো করে আগাবে। আর উনি আমেরিকা আস্তে আস্তে বিশ্বের কাছে উনার কার্যক্রমের উপরে সমালোচিত এবং গৃহীত হচ্ছেন আমি মনে করি। সুতরাং উনি ট্রাম্প চিন্তা ভাবনা করে প্রস্তাব দেওয়া, চলাফেরা করা ওনার এখনো বোঝা উচিত। হুট করে আমি বড় ক্ষমতাবান হলে আমি যে কোনো দেশের উপরে প্রভাব খাটানো, এগুলা ঠিক না। এইগুলা থেকে বেরিয়ে আসা উচিত ট্রাম্পকে। এবং উনি অতীতে যা করেছেন তা থেকে বোঝা যাচ্ছে যে উনি ইচ্ছা করলে একটা দেশকে নষ্ট করতে পারেন, এরকম প্ল্যান নিয়ে আগানো, এটা মোটেই ঠিক না, মানবাধিকার লঙ্ঘন। আমি আশা করি যে আপনি যেটা বলছেন চীন চীন মতো হয়ে এগিয়ে যাবে। চীন আমেরিকা অত পাতার কথা না শোনার কথা, উনি উনার মতে সামনে চীন আগাবে। চীন ভবিষ্যতে অনেক বড়, আরো বড় ক্ষমতাধর বিশ্বের মতো একটি দেশ হবে, আমি আশাবাদী। ধন্যবাদ আপনাকে। জি, আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি জনাব
মেনন চৌধুরী, সংস্কৃতি ব্যক্তিত্ব এবং সমাজ বিশ্লেষক। আসলে এই বিশ্বটা আপনার আমার সবার, আমরা বিশ্ব নাগরিক সমাজের একজন প্রতিনিধি। আমরা যারা সচেতন, আমার স্বদেশকে নিয়ে আমরা ভাবি, পৃথিবীর বাস্তবতাকে আমরা দেখি, কারণ পৃথিবী গ্লোবাল ভিলেজ। গ্লোবাল ভিলেজের প্রতিটা দেশ একটা মহাদেশ আর একটা মহাদেশের সাথে কানেক্টিভিটি। এবং দেখুন, মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে আমেরিকা ইসরায়েলের যে বৈরী আচরণ, যুদ্ধ হয়েছে, সেখানে মধ্যপ্রাচ্যের ভারসাম্য একটা হীনতার দিকে চলে গেছে। মধ্যপ্রাচ্যে আমাদের প্রায় আপনার 1 কোটির কাছাকাছি প্রবাসী শ্রমিক আছে, শত শত হাজার হাজার শ্রমিক সেখানে ফিরে আসছে। আমরা প্রায় 20 জন শ্রমিকের প্রাণ সেখানে ঝরে গেছে। আসলে যুদ্ধ, কিন্তু যুদ্ধ মানে সংঘাত, সংঘাত মানে সেখানে জীবনহানি হয়, সম্পদ ক্ষতি হয়। মধ্যপ্রাচ্যের ভারসাম্যটা ইনব্যালেন্স হয়ে গেছে। সেক্ষেত্রে এই আমেরিকা যদি যুদ্ধটা পরিহার করে বিশ্বের জন্য একটা শান্তির মেসেজ দেয়, এবং পৃথিবীতে আপনি দেখেছেন আমেরিকাতে একই দিন প্রায় 1 কোটি মানুষ বিক্ষোভ করেছে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে, সামরিক সেনারা বিক্ষোভ করেছে। তো বিষয়টা হলো, যুদ্ধ করে কদিনে আমেরিকা তার নিজের পায়ে কি নিজে কোড়াল মেরেছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে যে আমাদের শ্রমের বাজারটা স্থিতিশীল ছিল, যারা মেনন চৌধুরী, 80 থেকে 90 লাখ শ্রমের মানুষ, সেক্ষেত্রে আমাদের কয়েক হাজার শ্রমিক ফিরে আসছে। আমরা প্রায় 20-এর উপরে শ্রমিকের নিথ দেহ ফিরে পেয়েছি। সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যদি স্থিতিশীল না থাকে, আগামী দিনে বাংলাদেশে প্রায় 1 কোটি শ্রমের মানুষদের এই বাজার থেকে আমরা ঝুঁকির মধ্যে পড়ে যাব। পাশাপাশি আমাদের প্রধান রেমিটেন্স যেটা ইনকামের যে জায়গা, সেই জায়গাটাও কি একটা ক্রাইসিসের মধ্যে যেতে পারে। সেজন্য মধ্যপ্রাচ্যে যাতে যুদ্ধ না হয় এবং সমস্ত বিশ্বকে, আমেরিকাকে ম্যানেজ করা, যে আর যুদ্ধ নাই, আমরা শান্তি চাই, এবং প্রতি শান্তিবাদী মানুষদের সেই আওয়াজটাকে প্রাধান্য দেওয়া, এবং ট্রাম্প প্রশাসনকে ইউরোপ যেমন ম্যানেজ করার চেষ্টা করতেছে, এশিয়ার চায়নাকেও ম্যানেজ করা, যার যুদ্ধ নাই, আমরা শান্তি চাই, এবং সমস্ত বিশ্বে একটা স্থিতিশীল অবস্থার দরকার। এবং আমাদের বাংলাদেশের মতো কান্ট্রির রপ্তানি প্রধান আয়, আপনার যে প্রবাসী, এই জায়গাতে বাংলাদেশটাকেও এই বিষয়টা গুরুত্ব দিয়ে আমাদের মধ্যপ্রাচ্য যদি বাজার সংকট দেখা দেয়, তাহলে আমাদের এদিকে এশিয়ার বাজার আছে, চায়না আছে, জাপান আছে, অস্ট্রেলিয়া আছে, কোরিয়া আছে। এই দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে বাংলাদেশের নজরটা বাড়ানো উচিত, এবং এখানে শ্রম সম্পদটাকে রপ্তানির দিকে আরো নজর দেওয়া উচিত। আপনি মনে করেন? আর 1-2 মিনিট বলেন।